দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রতি বছর সারা বিশ্বের প্রবাসী বাংলাদেশিদের মধ্য থেকে যোগ্যতার ভিত্তিতে এনআরবি সিআইপি নির্বাচিত করে থাকেন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় দেওয়া এই মর্যাদা প্রাপ্ত সারা বিশ্বের প্রবাসী সিআইপিদের সংগঠন এনআরবি সিআইপি অ্যাসোসিয়েশন। এটি অলাভক ও জনক ও স্বেচ্ছাসেবক প্রতিষ্ঠান যা বাংলাদেশ রিমিটেন্স প্রভাব বৃদ্ধির পাশাপাশি প্রবাসী বাংলাদেশি তাদের পরিবারের কল্যাণে দেশে ও বিদেশে কর্মক্ষেত্র সহ নানাবিধ সুযোগ সুবিধা নিশ্চিত করতে ভূমিকা রেখেছে। এ সংগঠনের মূল উদ্দেশ্য হচ্ছে সব সিআইপি অ্যাসোসিয়েশন একত্রিত করা, বিদেশ থেকে বৈধ চ্যানেলে রিমিটেন্স পাঠানোর উৎসাহ প্রদান করা, বিদেশ থেকে বাংলাদেশে ইনভেস্টমেন্ট নিয়ে আসা এবং তাদের দেশের শ্রমিকদের জন্য নতুন নতুন মার্কেট খোলা। এ পর্যায়ে এনআরবি সিআইপিদের কিছু দাবি আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে প্রস্তাবন করতে চাচ্ছি। মনে কিছু নিয়ে না স্যার, বেশি নাই। আর যেগুলো আমার বলার ছিল আমি তো মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্যতে এগুলা তো উনি অনুদান আমাদেরকে দিয়েছে। আমার মনে হয় আমার মাননীয় প্রধানমন্ত্রী যে আমাদের বন্ডের ইস্যুটা ওনার হয়তো জানা নাই, ওনার জানা থাকলে আমরা এই বন্ডের ইস্যুটা নিয়ে আজকে এখানে উপস্থাপন করার কথা ছিল না। তারপরেও আমি আমাদের যেখানে বন্ডের বিপরীতে 1 কোটি টাকা করেছে, এইটা প্রবাসীদের জন্য অত্যন্ত একটা এই যে আমি কি বলবো, আপনাদের মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলছেন যে আমাদের রিমিটেন্স বাড়বে, প্রবাসীদেরকে উৎসাহিত করছেন এবং ওনার বক্তব্যতে উনি উদার মনে প্রবাসীদেরকে সব সময় সহযোগিতা করে আসেন। কিন্তু কে বা কারা এই উদ্যোগ নিয়ে আমাদের এই 1 কোটি টাকা বন্ড যেটা করেছে এটা আমি বন্ধ করার জন্য এবং পুনরায় আগে যেভাবে ছিল সেইটা বাস্তবায়ন করার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করছি এবং আকুল আবেদন করছি। সেটা হলে আমরা প্রবাসীরা উৎসাহিত হব এবং বাংলাদেশের রিমিটেন্স আরো বাড়বে এবং বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী যে ভিশন 2021-2041 এইটার সাথে আমরা সম্পৃক্তভাবে কাজ করতে পারবো। আমি বিনীতভাবে অনুরোধ করব এইটা যেন পূর্ণ বিবেচনা করা হয়। আরেকটা জিনিস যেখানে বলা হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী অলরেডি বলে দিচ্ছেন যে আমাদের লাশ বহনের ব্যাপারে। লাশ বহন আমাদের অনেক দিনের আগে ছিল, যারা অসহায় মারা গেছে তাদের লাশ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বহন করে বিনা খরচে, কিন্তু এই করোনা মহামারীর আগে সেটা বন্ধ হয়ে গেছিল। আমি বিনীতভাবে অনুরোধ করব যেন এই প্রবাসীদের লাশগুলা যাতে অসহায় তাদেরকে যেন এই বিনা খরচে সরকার এইটা বহন করে। আরেকটা দাবি ছিল আমাদের, আপনারা হয়তো জানেন আমাদের বিভিন্ন দেশে এটা ছিল আমাদের কয়েকটা দেশের নাম বলবো না, সাধারণ ক্ষমা ঘোষণা করেছে। যারা সাধারণ ক্ষমাটা ঘোষণা করেছে আসলে হয়তো সে ওই দেশে 2, 4, 5 বছর অবৈধভাবে ছিল। সেই অবৈধ লোক সরকার বলেছে ঠিক আছে তুমি তোমার আউটপাস নিয়ে তুমি দেশে চলে যাও। সে আউটপাসটা সে বাংলাদেশ এমবাসি দূতাবাস যেখানে থাকবে সেখান থেকে আউটপাসটা নিয়ে যখন যায়, কিন্তু তার কাছে যে বিমানের যে ভাড়াটা দেখা যায় অনেক বেশি, যেহেতু সে অনেকদিন এমনি অবৈধ ছিল, কম টাকায় সে রুজি রোজগার করছে, তার কাছে টাকা ছিল না। সে দেশে আসার জন্য তার কাছে বিমানের টাকাটা যদি সেইটা সে জোগাড় করতে পারে না, সেই জন্য আমি বিনীত অনুরোধ করবো যে বিমান যদি এই ক্ষেত্রে আপনারা একটু উদ্যোগ নিয়ে যদি কোনো স্পেশাল ফ্লাইট দিয়ে অথবা 50% বোনাস দিয়ে তাদের টাকা তাদেরকে যদি দেশে ফেরত নিয়ে আসেন, সেজন্য দেখবেন না আপনি তো মন্ত্রী দেখবে তো কি দেখবেন। মন্ত্রী মহোদয় আমাকে বলেছেন আমি বাট্টি করতে চাই, যে আমি বাট্টি সিলেটি ভাষায় বলছেন বাট্টি করতে মানে ছুটো করতে, তো আমি এটা ছুটো করে ফেলবো। মাননীয় প্রধানমন্ত্রী ওনার অত্যন্ত
ব্যস্ত সময়ের মাঝে আমাদের মাঝে ভার্চুয়ালি উপস্থিত হয়েছেন। এই জন্য আমরা এনআরবি সিআইপি অ্যাসোসিয়েশনের পরিবারের পক্ষ থেকে আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। ওনার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। আজকের এই একটি চমৎকার আয়োজনের জন্য আমাদেরকে সম্মানিত করেছেন। এই জন্য আমরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আজকের অনুষ্ঠান থেকে আমরা দেশ ও বিদেশে যে সকল বাংলাদেশের করোনা মহামারীতে মারা গেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। সাথে সাথে যারা অসুস্থ আছেন তাদের দ্রুত আরোগ্য কামনা করছি। পরিবেশে প্রবাসী ভাই বোনদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই, আপনারা যেখানে থাকুন সেই দেশের আইন মেনে চলবেন। করোনা মহামারীতে সে দেশের সরকারের দেওয়া স্বাস্থ্যবিধি মেনে চলবেন। বৈধ পথে টাকা প্রেরণ করবেন, নিজে লাভবান হবে, দেশ লাভবান হবে। সংশ্লিষ্ট সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, বাংলাদেশ চিরজীবী হোক। আল্লাহ হাফিজ। ধন্যবাদ জনাব মোহাম্মদ মাহতাবুর রহমান আপনার চমৎকার বক্তব্যের জন্য। আশা করি এনআরবি সিআইপি অ্যাসোসিয়েশন সবসময় সরকারের পাশে থেকে প্রবাসীদের স্বার্থ সুরক্ষা ও কল্যাণে কাজ করে যাবে। শ্রদ্ধেয় সুধী, ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পাওয়ার পর যিনি ওএসএল-এর নিয়মিত কর্মকাণ্ডের বাইরে জার্মানি, উজবেকিস্তান, বসনিয়া হার্জেগোভিনা, ক্রোয়েশিয়া, মরিশাস, সিশেলসের মতো নতুন নতুন শ্রমবাজার উন্মোচনের উদ্যোগ গ্রহণ সহ মুজিব জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাগণের সন্তানকে বিনা অভিবাসন ব্যয়ে বিদেশ প্রেরণ এবং প্রশিক্ষণের উদ্যোগ গ্রহণ করেছেন। এবারে আমরা তার বক্তব্য শুনব। সরকারের অতিরিক্ত সচিব জনাব সাইফুল হাসান বাদল, ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিস লিমিটেড ওএসএল, স্যারকে তার মূল্যবান বক্তব্যের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। শ্রদ্ধেয় জনাব সাইফুল হাসান বাদল। আসসালামু আলাইকুম, শুভ সকাল। আন্তর্জাতিক অভিবাসী দিবস 2020 উপলক্ষে আজকের এই সুন্দর আয়োজনের মাননীয় সভাপতি, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব ইমরান আহমেদ এমপি, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের আস্থার প্রতীক, উন্নয়নের রূপকার জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঞ্চে উপস্থিত আছেন মাননীয় সভাপতি, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সম্মানিত সভাপতি জনাব ব্যারিস্টার আমিনুল ইসলাম মাহমুদ এমপি। মঞ্চে উপস্থিত আছেন জনাব বেনজির আহমেদ এমপি, সাবেক সভাপতি বায়রা। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মানিত সচিব, সামনে উপবিষ্ট সম্মানিত সুধী মণ্ডলী, ওএসএল পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আপনারা সবাই জানেন ওএসএল নৈতিক অভিবাসনের একটি জ্বলন্ত প্রতিশ্রুতি হিসাবে দেশে এবং দেশের বাইরে সুনাম অর্জন করছে। মাননীয় মন্ত্রীকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। তিনি একটি কথা বলেন, আমরা যদি মহান মুক্তিযুদ্ধকে ভালোবাসি, আমরা যদি মা এবং মাটিকে ভালোবাসি, এ দেশের মানুষকে ভালোবাসি, তাহলে আমাদের কৃতজ্ঞতা থাকা উচিত মহাকালের মহানায়ক, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা শেখ মুজিবুর রহমানের প্রতি। সেই কৃতজ্ঞতা জানানোর জন্য আমাদের প্রত্যেক দিন ভালো কিছু কাজ করা উচিত, মানুষের জন্য কাজ করা উচিত। সেই চেতনায় উদ্বুদ্ধ হয়ে মুজিব বর্ষকে ধারণ করে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি প্রত্যেক দিন প্রত্যেক সময় আমরা মানুষের জন্য ভালো কিছু করব। সে কারণেই মহান মুক্তিযোদ্ধারা আত্মত্যাগ করেছেন তাদের রক্তের ঋণ শোধ করার জন্য। তাদের সন্তানদের 100 কোটি সন্তানদেরকে আমরা বিদেশে বিনামূল্যে পাঠানোর পরিকল্পনা গ্রহণ করেছি। মাননীয় প্রধানমন্ত্রীর ইচ্ছা এবং আকাঙ্ক্ষা দারিদ্র বাংলাদেশ, সেই লক্ষ্যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর নির্দেশনায় সুযোগ্য সচিবের পরামর্শে সহযোগিতায় আমরা চেষ্টা করছি। আমরা আশা করি সবাই মিলে আমাদের প্রিয় বাংলাদেশকে আমরা এগিয়ে নিয়ে যাব। আমি আর কথা বাড়াবো না। মাননীয় মন্ত্রীকে বিশেষভাবে ধন্যবাদ জানাই তার নিরন্তর সহযোগিতার জন্য, আন্তরিক ভালোবাসার জন্য। আমরা সবাই মিলে দেশের এবং দেশের বাইরে প্রবাসী যারা আছেন তাদের কল্যাণে, তাদের মঙ্গলে, কর্মসংস্থানে আমরা কাজ করে যাব।
আমি বিশেষভাবে একটি কথা বলতে চাই, নারীর ক্ষমতায়নে ওয়েসেল একটি জ্বলন্ত প্রতীক। আপনারা শুনে খুশি হবেন, 60,000 মহিলা কর্মীদেরকে আমরা কর্মসংস্থান সৃষ্টি করেছি। আমাদের বিভিন্ন উদ্যোগ আছে, আশা করছি আমরা সফল হব সকলকে নিয়ে। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যারকে তার চমৎকার বক্তব্যের জন্য। ওয়েসেলের জন্য রইল নিরন্তর শুভকামনা। সুধী মণ্ডলী, কোভিডকালীন সময়ে যখন অন্য সকল কর্মকাণ্ড প্রায় স্থবির হয়ে গিয়েছিল, তখনও ওয়েজনার্স কল্যাণ বোর্ড ছিল সবচেয়ে কর্মব্যস্ত, কেননা সেবার ব্রত নিয়েই বোর্ডের সৃষ্টি। গত এক বছরে বোর্ড প্রায় 2,77,000 অভিবাসী কর্মী ও তাদের পরিবারকে বিভিন্ন সেবা দান করেছে। তাছাড়া কোভিড-19 অভিঘাত মোকাবেলায় বোর্ডের তহবিল হতে প্রায় 214 কোটি টাকার সহায়তা প্রবাসীদের কল্যাণে ও রিইন্টিগ্রেশনের জন্য প্রদান করা হয়েছে। এবারে সেই মহতি কাজের সেবক সরকারের অতিরিক্ত সচিব জনাব মোহাম্মদ হামিদুর রহমান, মহাপরিচালক ওয়েজার্নার্স কল্যাণ বোর্ডকে তার মূল্যবান বক্তব্য উপস্থাপনের জন্য সবিনয় অনুরোধ করছি। জনাব মোহাম্মদ হামিদুর রহমান স্যার। আন্তর্জাতিক অভিবাসী দিবস 2020-এর আজকের আয়োজনের সম্মানিত সভাপতি, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব ইমরান আহমেদ এমপি, মাননীয় সভাপতি, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি জনাব ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি, মাননীয় সদস্য বেনজির আহমেদ, ভূতপূর্ব সভাপতি বাইরা, সম্মানিত সচিব, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থা মন্ত্রণালয়, কূটনৈতিক বৃন্দ, বিভিন্ন মন্ত্রণালয় দপ্তর সংস্থা কর্মকর্তা বৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ এবং উপস্থিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম এবং শুভ সকাল। শুরুতে আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। সেই সাথে আরো স্মরণ করছি 1975-এর 15 আগস্ট রাতে নিহত জাতির পিতা পরিবারবর্গের প্রতি, স্মরণ করছি জেলখানায় নিহত জাতীয় চার নেতার প্রতি এবং জাতীয় সরকারি সকল শহীদদের প্রতি। বৈশ্বিক মহামারী কোভিড-19 কারণে সারা বিশ্ব আজ বিপর্যস্ত। মহামারীর এই সময়ে ওয়েজনার্স কল্যাণ বোর্ড প্রবাসী কর্মীদের মানবিক সহায়তা প্রদান করেছে, যেটি ইতিমধ্যে আপনারা জেনেছেন। তারপরে আমরা আশাবাদী যে এই দুর্যোগ পরিস্থিতিতেও প্রবাসী কর্মীরা সর্বোচ্চ রেমিটেন্স প্রেরণ করে আমাদেরকে আশান্বিত করেছে এবং সমৃদ্ধ করেছে। সম্মানিত সুধী, মাননীয় প্রধানমন্ত্রী সানুগ্রহ নির্দেশনায় কোভিড-19 কারণে বিদেশ ফেরত কর্মীদের পুনর্বাসনের লক্ষ্যে কল্যাণ বোর্ডের তহবিল হতে প্রবাসী কল্যাণ ব্যাংককে 200 কোটি টাকা প্রদান করা হয়েছে। পাশাপাশি কল্যাণ বোর্ড বিদেশ প্রত্যাগত কর্মীদের পুনর্বাসনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে আপনারা জেনেছেন, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন আমরা নিবন্ধিত অনিবন্ধিত নির্বিশেষে বিদেশে করোনাকালীন নিহত প্রত্যেক প্রবাসী কর্মীর পরিবারকে 3 লক্ষ টাকা প্রদান করছি এবং এটি অব্যাহত আছে। সম্মানিত সুধী, আমরা মুজিব বর্ষ উদযাপন করছি। মুজিব বর্ষ উপলক্ষে আমরা এবছর হতে প্রবাসী কর্মীর প্রতিবন্ধী সন্তানদের জন্য প্রতিবন্ধী ভাতা চালু করেছি। এছাড়া ইতিমধ্যে আপনারা জেনেছেন যে আমরা ক্লাস 6 থেকে 7 শ্রেণী পর্যন্ত শিক্ষাবৃত্তি প্রদান করছি। এছাড়া প্রবাসী কর্মী ও তাদের পরিবারের সন্তানদের সাশ্রয়ী মূল্যে স্বাস্থ্যসেবা প্রদানের নিমিত্ত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে একটি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যার কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে। জাতির পিতা জন্ম শতবার্ষিকীতে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ সোনার বাংলা গড়া প্রত্যয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী সুযোগ্য নেতৃত্বে ওয়েজনার্স কল্যাণ বোর্ড অভিবাসী কর্মী ও তাদের পরিবারের সদস্যদের জন্য চলমান কার্যক্রমের পাশাপাশি নতুন নতুন সেবা প্রবর্তনের মাধ্যমে সেই অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে সচেষ্ট হয়েছে। মুজিব বর্ষ হবে কল্যাণ বোর্ডের সেবা সম্প্রসারণের বর্ষ।
এই অঙ্গীকার ব্যক্ত করেই আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। জয় বাংলা। সংক্ষিপ্ত অথচ তথ্য সমৃদ্ধ বক্তব্যের জন্য স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। রিইমাজিনিং হিউম্যান মোবিলিটি এই প্রতিপাদ্যকে সামনে রেখে গত 18 ডিসেম্বর বিশ্বব্যাপী পালিত হয়েছে আন্তর্জাতিক প্রবাসী দিবস। সম্মানিত সুধী, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপর অর্পিত দায়িত্বসমূহের মধ্যে অন্যতম হল কর্মীদের বৈদেশিক কর্মসংস্থানে সহযোগিতা করা। মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতির সফল বাস্তবায়ন, অর্থাৎ প্রতিটি উপজেলা হতে গড়ে 1000 দক্ষ নারী ও পুরুষ কর্মী বৈদেশিক কর্মসংস্থানে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। মন্ত্রণালয়ের আওতাধীন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো এই গুরুদায়িত্ব নিরলসভাবে পালন করে যাচ্ছে। স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সহযোগিতাপূর্ণ কর্মপরিবেশ সুপ্রতিষ্ঠিতকরণের মাধ্যমে প্রশাসনিক প্রতিষ্ঠান হিসেবে বিএমইটিকে উচ্চতর স্তরে উন্নীত করায় নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছেন সরকারের অতিরিক্ত সচিব জনাব মোহাম্মদ শামসুল আলম, মহাপরিচালক বিএমইটি। এবার স্যারকে তার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এই মহতী অনুষ্ঠানের মাননীয় সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ, আমার প্রিয় সহকর্মী, সিআইপি বৃন্দ, আমন্ত্রিত অতিথি এবং লেডিস এন্ড জেন্টলম্যান, আসসালামু আলাইকুম, শুভ অপরাহ্ন এবং হ্যাপি নিউ ইয়ার। মুজিব শতবর্ষে আন্তর্জাতিক অভিবাসী দিবস উদযাপন এবং মহান স্বাধীনতার সুবর্ণী জয়ন্তীর বছর 2021 খ্রিস্টাব্দে শুভলগ্নে আমি সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এবং 71-এর মুক্তিযুদ্ধের বীর শহীদ সহ সকল শহীদদের প্রতি, যাদের মহান আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি লাল সবুজের পতাকা এবং স্বাধীন সার্বভৌম রাষ্ট্র আমার প্রিয় বাংলাদেশ। সম্মানিত সুধীমণ্ডলী, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর গতিশীল নেতৃত্বে অভিবাসনের প্রতিটি স্তরে সুশাসন প্রতিষ্ঠা, ডিজিটালাইজেশন, দক্ষতার মানোন্নয়ন, রিটার্নি মাইগ্রেশনদের সার্টিফিকেশন অফ রিকগনিশন অফ প্রায়র লার্নিং, বিভিন্ন টিটিসি আইএমটির প্রশিক্ষকদের এনটিবিকিউএফ লেভেল উন্নীতকরণ, বিদেশ গমনেচ্ছুক কর্মীদের সচেতনতা বৃদ্ধি ইত্যাদি কাজ করছে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো। বিশ্বের 170টিরও বেশি দেশে প্রায় 12 মিলিয়ন বাংলাদেশি অভিবাসী কর্মী অত্যন্ত সুনাম ও দক্ষতার সাথে কাজ করে যাচ্ছেন। আমাদের প্রতিটি অভিবাসী কর্মী ভাই বোন সসম্মানে বিদেশ জীবনে ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন, এই শুভকামনা করছি। সেই সাথে যারা নতুন করে বিদেশ যাবেন তাদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান, আপনি প্রথমে বিএমইটি ডাটাবেজে ফিঙ্গারপ্রিন্ট সহ নাম রেজিস্ট্রি করুন। টিটিসি আইএমটি সমূহে প্রশিক্ষণ নিন এবং দক্ষ হয়ে জেনে শুনে বুঝে বৈধভাবে বিদেশে যাবেন। দালাল বা প্রতারকের ফাঁদে পা দেবেন না। আনডকুমেন্টেড লেনদেনের কোনো ঝুঁকি নেবেন না। অতঃপর বিদেশে যাবার পর আপনার কষ্টার্জিত রেমিটেন্স বৈধ চ্যানেলে দেশে পাঠাবেন। সরকার কর্তৃক প্রদত্ত
প্রণোদনা সহ লাভজনক বিনিয়োগের সুযোগ নেবেন, আমরা সবসময় এ প্রত্যাশা করি। সম্মানিত সুধী, আপনারা সুযোগ পেলেই দয়া করে আমাদের এই আহ্বানটি বিদেশ গমনেচ্ছু প্রতিটি ভাই বোন, প্রতিটি কর্মীর কে অবহিত করবেন, একটু বলবেন, এতে তারা উপকৃত হবে। আমাদের এই সেক্টর অনেক সুন্দরভাবে এগিয়ে যেতে পারবে। সম্মানিত সুধীজন, আমাদের এই সমস্ত তথ্য জানার জন্য আমাদের প্রতিটি ভাই বোনের কর্মীর নিকটস্থ জেলা কর্মসংস্থান অফিস, বিভিন্ন টিটিসি, আইএমটি, জেলা প্রশাসকের কার্যালয়, বিএমইটি, যে কোনো সময় যে কেউ যোগাযোগ করতে পারেন প্রয়োজনীয় তথ্যের জন্য। আসলে সুষ্ঠু, নিরাপদ, নিয়মিত দায়িত্বশীল অভিবাসনের লক্ষ্যে সরকারি বেসরকারি দপ্তর এবং জাতীয় আন্তর্জাতিক সংস্থা সহ সকল স্টেক হোল্ডার মিলে আমরা সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে একযোগে কাজ করব। আজকের দিনে এই হোক আমাদের দৃঢ় অঙ্গীকার। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ স্যার আপনার গঠনমূলক বক্তব্যের জন্য। আমাদের মাঝে উপস্থিত আছেন অভিবাসন খাতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এমন বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। উপস্থিত আছেন জনাব মোহাম্মদ সেলিম রেজা, সচিব রেলপথ মন্ত্রণালয়, যিনি তার সমগ্র চাকরি জীবনের অধিকাংশ সময় শ্রম ও মেধা নিবেদন করেছেন প্রবাসী কর্মীর সেবায়। তিনি কুয়েতস্থ শ্রম কল্যাণ উইংয়ের প্রথম সচিব, বিএমইটির পরিচালক, অতিরিক্ত মহাপরিচালক এবং ডিজি হিসেবে দায়িত্ব পালন করেছেন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পাওয়ার পর তিনি বিএমইটিকে একটি অধিদপ্তর হিসেবে প্রতিষ্ঠা করেন। 22টি নতুন ডিএমও সৃজন সহ মন্ত্রণালয়কে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছিলেন। বর্তমানে তিনি রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন। এবারে আমি শ্রদ্ধেয় স্যারকে তার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য সবিনয় অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে আয়োজিত আজকের এই অনুষ্ঠানে আমাকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ার জন্য আমি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে ধন্যবাদ জানাচ্ছি। আমি বক্তব্য শুরুতেই গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যিনি আমাদের এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ উপহার দিয়েছিলেন বলেই আজকে আমরা আমাদের নিজস্ব পরিচয়ে আমরা বিদেশে অবস্থান করতে পারছি এবং উনি দেশ স্বাধীন করেছিলেন বলেই আজকে সচিবের মতো পদে আমরা অধিষ্ঠিত হতে পেরেছি। জাতির পিতার প্রতি বিনম্র শ্রদ্ধা। সেই সাথে যারা জীবন বাজি রেখে, জীবন দান করে আজকের এই বাংলাদেশ সৃষ্টি করেছেন, সেই বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, তাদের প্রতিও বিনম্র শ্রদ্ধা। সেই সাথে 15ই আগস্টে জাতির পিতার পরিবারের, বঙ্গমাতা সহ জাতির পিতার পরিবারে যারা শাহাদাত বরণ করেছে তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। উপস্থিত সুধীমণ্ডলী, আমি দীর্ঘদিন এই মাইগ্রেশন সেক্টরে কাজ করেছি। এখন আমি রেলপথ মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেছি। আমি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি যে উনি আমাকে আরো 1 বছর এই রেলপথ মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করার জন্য সানুগ্রহের অনুমতি দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি বিনম্র শ্রদ্ধা। এই মাইগ্রেশন সেক্টর বাংলাদেশের অর্থনীতির জন্য আপনারা সবাই জানেন
যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেক্টর এবং এই সেক্টরের অবদান অনস্বীকার্য অর্থনৈতিক উন্নয়নে। আজকের বাংলাদেশের অর্থনীতি যে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে অপ্রতিরোধ্যভাবে এগিয়ে যাচ্ছে, এখানে কিন্তু এই মন্ত্রণালয়ের এবং এই আমার প্রবাসী ভাই বোনদের অবদান কিন্তু অনস্বীকার্য। আজকে মুজিব বর্ষে আমরা এই দিবসটি পালন করছি। মাননীয় প্রধানমন্ত্রী আজকে ওনার বক্তৃতায় বলেছেন যে আজকের যে এই মন্ত্রণালয়ের যে স্লোগান যে মুজিব বর্ষের আহ্বান, দক্ষ হয়ে বিদেশ যান, আমরা এটি যদি সঠিকভাবে পালন করতে পারি, তাহলে আমি মনে করি, আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে মনে করি, তাহলেই কিন্তু আমাদের অভিবাসন ক্ষেত্রের একটি বিরাট পরিবর্তন আসবে। অর্থাৎ আমাদের সবচেয়ে যেটা বেশি প্রয়োজন সেটি হলো আমাদের বিদেশের চাহিদা অনুসারে দক্ষ কর্মী তৈরি করা এবং দক্ষ কর্মী তৈরি করে তাদের বিদেশি কর্মসংস্থানের ব্যবস্থা করা। এবং দক্ষতাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আমাদের সমস্ত জায়গায় আমাদের যেসব কর্মীরা বিদেশে যায়, অদক্ষ কর্মীদের বিদেশে যাওয়ার তাদের মাইগ্রেশন কস্ট অত্যন্ত বেশি, বেতন কম এবং তাদের মর্যাদাও কম। কাজেই এইখানে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে যে আমরা যাতে দক্ষ কর্মী বেশিভাবে সৃষ্টি করতে পারি এবং দক্ষ কর্মী আমরা বিদেশে প্রেরণ করতে পারি। আর এই আমাদের মুজিব বর্ষে এবং আন্তর্জাতিক অভিবাসন দিবসে আমাদের অঙ্গীকার হোক যে আমাদের একটি প্রবাসী ভাই বোন যেন কোনো প্রতারণার শিকার না হয়, তারা যেন বিদেশে যে অসম্মানিত না হয়। প্রত্যেকটা সরকারের দায়িত্ব প্রত্যেকটা কর্মীর, প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা নাগরিকের তাদের সম্মান, তাদের মর্যাদা এটি রক্ষা করে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এজন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং এই সেক্টরে অনেক কাজ করার সুযোগ আছে এবং এটার কোনো সীমা পরিসীমা নাই যে এখানে কত ধরনের কাজ করার সুযোগ আছে। আর একটি কথা আমি বলতে চাই, সেটি হলো যে আমাদের মাইগ্রেশন ম্যানেজমেন্টের যে সিস্টেম আছে, এই সিস্টেমকে ইমপ্রুভ করতে হবে, সিস্টেম পরিবর্তন করতে হবে, ডিজিটালাইজ সিস্টেম করতে হবে, আর দক্ষতা উন্নয়ন করে দক্ষ কর্মী প্রেরণ করতে হবে, আর তাদের সার্বিক কল্যাণের জন্য ব্যবস্থা নিতে হবে। যারা বিদেশে যারা আছে তারা যেন কোন অবস্থায় মনে না করে যে তাদের পাশে আমরা নাই। তাদের এই অনুভূতি আসতে হবে যে সরকার, দূতাবাস সবসময় তাদের পাশে আছে। এটি যেন তারা মনে করে। আমি আশা করব যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়ের নেতৃত্বে যেভাবে কাজ করে যাচ্ছে, আরো গতিশীলতার সাথে এই কাজগুলো করবেন। আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী 500 কোটি টাকা এবং আমাদের কল্যাণ ফান্ড থেকে এই 200 কোটি টাকা, মোট 700 কোটি টাকা কিন্তু যারা এই যে কোভিডে যে সকল প্রবাসী ভাই বোনরা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য কিন্তু এই টাকা বরাদ্দ করা হয়েছে। আমি অনুরোধ করব যে এখন একটি সুযোগ আসছে, তার কারণ প্রবাসী কল্যাণ ব্যাংকের চেয়ারম্যানও এখন পদাধিকার বলে আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মহোদয়। কাজেই এই টাকা আমি যতদূর জেনেছি আরেকদিন একটি মিটিং থেকে যে এই টাকা এখনো এটিকে ডিসবার্স করা সম্ভব নাই। কাজেই আমি আশা করি যে আমাদের সচিব মহোদয়ের নেতৃত্বে যাতে আমাদের প্রবাসী ভাই বোনরা যারা বিদেশ থেকে এসেছে তারা যেন এই টাকা প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে, এবং প্রবাসী কল্যাণ ব্যাংক এটি একটি মাননীয় প্রধানমন্ত্রীর একটি সৃষ্টি ব্যাংক। কাজে প্রধানমন্ত্রী সবসময় উনি প্রবাসী কল্যাণ ব্যাংকের কথা বলেন। আমি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব থাকার সময় যতবার প্রধানমন্ত্রী মহোদয়ের সাথে দেখা হয়েছে ততবারই কিন্তু উনি প্রবাসী কল্যাণ ব্যাংকের কথা উল্লেখ করেছেন। কাজে এই ব্যাংকের মাধ্যমে আমাদের যারা প্রবাসী ভাই বোনরা আছে তারা যাতে অতি সহজে এই ঋণগুলো পেতে পারে সেই ব্যবস্থা
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মহোদয় খুব দ্রুততার সাথে করবেন, আমি এই আশাবাদ ব্যক্ত করছি। সবশেষে আবারও ধন্যবাদ জানাচ্ছি যে আমাকে এখানে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ার জন্য, এবং আজকের এই অভিবাসন দিবস উপলক্ষে সারা পৃথিবীতে যত প্রবাসী ভাই বোনরা আছেন তাদের সবার মঙ্গল কামনা করে এবং এই প্রবাসী দিনের আজকের এই মুজিব বর্ষের অঙ্গীকার হোক যে আমরা সবাই একসাথে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে একসাথে কাজ করে আমরা সেই আমাদের যে লক্ষ্য, আমাদের বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা আমরা গড়তে অঙ্গীকারবদ্ধ। এই অঙ্গীকার রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ আমার বক্তব্য শোনার জন্য। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ স্যারকে আমাদের মাঝে উপস্থিত হয়ে আমাদের জন্য গঠনমূলক বক্তব্য প্রদানের জন্য। সুষ্ঠু, নিরাপদ, নিয়মিত ও দায়িত্বশীল অভিবাসন নিশ্চিতকরণের মাধ্যমে এসডিজির লক্ষ্য অর্জনের ক্ষেত্রে রিক্রুটিং এজেন্টগণ সরকারের সহযোগী হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকেন। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিস বায়রা সরকার এবং রিক্রুটিং এজেন্টগণের মধ্যে একটি সেতু বন্ধন, যারা নিরাপদ অভিবাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে সবসময় সরকারের পাশে থেকে দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে। এবারে বায়রার সাবেক সভাপতি মাননীয় এমপি জনাব বেনজির আহমেদ মহোদয়কে তার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য সবিনয় অনুরোধ করছি। মাননীয় এমপি জনাব বেনজির আহমেদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আন্তর্জাতিক অভিবাসী দিবস 2020-এর আজকের এই অনুষ্ঠানে মাননীয় প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জাতির জনক বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা, যিনি একটু আগেই আমাদের সাথে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন, আজকের এই সভার সম্মানিত সভাপতি প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসূচি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব ইমরান আহমেদ এমপি, অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব ব্যারিস্টার আমিনুল ইসলাম আনিসুল ইসলাম মাহমুদ এমপি, মাননীয় সভাপতি প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসূচি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। একটু আগে বক্তব্য রেখেছেন এই মন্ত্রণালয়ের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ অফিসার ছিলেন সিনিয়র সচিব জনাব সেলিম রেজা। আজকে এখানে উপস্থিত আছেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় সচিব ডক্টর আহমেদ মনিরুল সালেহীন সাহেব। উপস্থিত আছেন জনাব মোহাম্মদ শামসুল হক মহাপরিচালক জনশক্তি কর্মসংস্থান প্রশিক্ষণ ব্যুরো, জনাব মোহাম্মদ হামিদুর রহমান মহাপরিচালক ওয়েজার্নার্স কল্যাণ বোর্ড, জনাব মোহাম্মদ সাইফুল হাসান বাদল ব্যবস্থাপনা পরিচালক বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড, জনাব মোহাম্মদ মাহতাবুর রহমান সভাপতি সিআইপি এনআরবি অ্যাসোসিয়েশন। সম্মানিত সরকারি বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন এনজিওর প্রতিনিধিবৃন্দ, পায়রার সম্মানিত সদস্য ভাই বোনেরা, সিআইপি বৃন্দ, উপস্থিত প্রবাসী ভাই ও বোনরা যারা দূরে আছেন এবং এখানে যারা উপস্থিত আছেন তাদের প্রতিনিধিবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি আমার বক্তব্যের শুরুতে জাতীয় জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং 15 আগস্টে বঙ্গবন্ধুর সেই 32 নম্বর বাড়িতে ঘাতকের হাতে শহীদ বেগম ফজিলাতুন্নেছা এবং বঙ্গবন্ধু পরিবারের সকল সদস্যের প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি। 30 লক্ষ শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। 2 লক্ষ মা বোন যারা সম্ভ্রম হারিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে, এই করোনাকালীন যারা মৃত্যুবরণ করেছে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমি বাইরের পক্ষ থেকে খুব সামান্য কিছু আমি বলতে চাই যে আজকে এই গুরুত্বপূর্ণ দিবসে, অভিবাসী দিবস, যেটা অভিবাসী এখানে আমাদের সারা বিশ্বে প্রায় 1,25 লক্ষ লোক বাংলাদেশি যারা আজকে আছেন বিভিন্নভাবে, বিভিন্ন দেশে প্রায় সব দেশেই তারা কিন্তু যথেষ্ট প্রতিষ্ঠা লাভ করেছে এবং সেটা সম্ভব হয়েছে আমার বাংলাদেশ স্বাধীন হয়েছে সেজন্যই। বঙ্গবন্ধুর হাত ধরেই বিদেশে কর্মী প্রেরণ শুরু হয়েছিল। আজকে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার হাতে
বাংলাদেশ আজকে এগিয়ে যাচ্ছে এবং 2041 সালে উন্নত বাংলাদেশ হবে। সকলেই স্বীকার করেছেন, মাননীয় প্রধানমন্ত্রী তার বক্তব্যে উনি পরিষ্কারভাবে বলেছেন, এই সেক্টরটির গুরুত্ব সম্পর্কে তিনি বিস্তারিত আলোচনা করেছেন। সেই জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই যে ওনার কোনো বিষয়ে সবচেয়ে লক্ষণীয় বিষয় যে বাংলাদেশের যে কোনো সেক্টরে উনি এত গভীরে সেখানে ওনার চিন্তা করেন এবং সেই সেক্টরটিকে কিভাবে বাঁচিয়ে রাখা যায়, উন্নয়ন করা যায়, আমার দেশের কি উন্নয়ন করা যায় সেই চিন্তাটা উনি করে থাকেন। আজকে বিদেশের কর্মী প্রেরণের যে সংস্থাগুলি রয়েছে, রিক্রুটিং এজেন্সিগুলি, আমরা দেখি যে প্রায়শই তারাই বিভিন্ন আক্রমণের শিকার হচ্ছে, বিভিন্ন মিডিয়া বিভিন্নভাবে তারা সমালোচিত হচ্ছে। কিন্তু একটি কথা আমাদের চিন্তা করতে হবে যে 1,25,00,000 লোক বিদেশে গিয়েছেন, তাদের অধিকাংশ কিন্তু রিক্রুটিং এজেন্সির মাধ্যমে গিয়েছেন। তারা সবাই কিন্তু মানব পাচারের শিকার হন নাই, সবাই কিন্তু কর্মহীন হন নাই, সবাই গিয়ে সেখানে বিনা বেতনে কোনো কষ্ট করেন নাই। হ্যাঁ, সব ক্ষেত্রে সব বিজনেসে কম বেশি কিছু সমস্যা আছে। এখানে আমাদের সিআইপি ভাইয়েরা আছেন, সরকারি বিভিন্ন অফিসাররা আছেন, এনজিওর কর্মকর্তারা আছেন, বিদেশি প্রতিনিধি আছেন। আপনারা সবাই দেখেন কোন জায়গায় নিজের বাড়িতেও তো চ্যালেঞ্জ আছে, নিজের বাড়িতেও সমস্যা আছে। তো যেখানে একজন কর্মীকে তৈরি করে তাকে বিদেশে পাঠিয়ে দিয়ে তাকে সেখানে নিরাপত্তা দেওয়া, এটা এইখান থেকে এই এন্ডে কতটুকু সম্ভব। সেই জন্য আমরা মনে করি এথিক্যাল রিক্রুটমেন্টের কথা যদি আসে, আমরা সেখানে বলবো যে রিসিভিং কান্ট্রিতে ভিসা ট্রেডিংটা বন্ধ করতে যদি পারা যায়, তাহলে যেমন এথিক্যাল রিক্রুটমেন্টের একটা সুবিধা আসবে এবং মাইগ্রেশন কস্ট কমবে। আমরা যতই মাইগ্রেশন কস্ট কমার চিন্তা করি না কেন, সেটা কখনো কোনো সম্ভব না যদি নাকি রিসিভিং কান্ট্রিতে ভিসা ট্রেডিং হয়। সে ব্যাপারে আমি মন্ত্রণালয়কে উদ্যোগ নেওয়ার জন্য আমি অনুরোধ করব। আর একটি বিষয় যে আমরা দেখি যে যখনই এই মানব পাচারের কোনো ঘটনা ঘটে, কখনোই কোনো দেশে নৃশংসতা হয়, সেটা ঢালাওভাবে বাইরেকে দোষারোপ করা হয়, কিন্তু এটা ঠিক না। আপনারা দেখেন যে এই পর্যন্ত মানব পাচার আইনে মাত্র 3 জনের সাজা হয়েছে, অথচ এই মানব পাচার আইনে এখন রিক্রুটিং এজেন্সির অনেক মালিক গ্রেপ্তার হয়ে জেল থেকে যখন আসছেন, তারা অনেকে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলছে। তার টাকা পয়সা নাই, পরিবারের কাছে আত্মসম্মান নাই, আত্মীয় স্বজনের কাছে আত্মসম্মান নাই, সমাজের কাছে আত্মসম্মান নাই। এই যে একটা মানসিক যন্ত্রণায় সে দিন যাপন করছে, এরকম কয়েকজনকে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে তারা মানসিক রোগীতে পরিণত হয়ে যাচ্ছে। এটা কেন? আইন সবার জন্য সমান হবে। জামিনযোগ্য যেটা আমাদের জন্য যেটা রয়েছে সেটা হচ্ছে অভিবাসী আইন। সে অভিবাসী আইনে বিচার করা যায়। মানব পাচার আইনের আমরা বিরোধী না। মানব পাচার আইনের কতিপয় ধারা সেটাকে যদি সংশোধন না করা হয়, এখানে কেউই আর বিজনেস করতে পারবে না। ইতিমধ্যেই আইন শৃঙ্খলা বাহিনী যে অভিযান শুরু করেছে, আইন শৃঙ্খলা বাহিনী নিজেরাও জানে না, বুঝেও না যে কোনটা মানব পাচার আইনে যাবে আর কোনটা অভিবাসী আইনে যাবে। তারা নিজেরাও স্বীকার করছে যে আমরা তো বুঝতে পারতেছি না। মানব পাচার আইনে দিয়ে তাদেরকে যখন জেলে দেওয়া হয়, 4 মাস আগে তাদের জামিন হচ্ছে না। এই করোনাকালীন অবস্থা, প্রত্যেকের অফিস বন্ধ, তার মধ্যে এই অভিযানের কারণে অনেকে যাও চেষ্টা করেন বিদেশে কাজ করার জন্য, সে অফিসগুলি তারা খুলতে পারতেছেন না। এইখানে আমাদের মাননীয় প্রবাসী কল্যাণ মন্ত্রী, মাননীয় পররাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় তারা উদ্যোগ নিয়েছেন এই আইনটিকে, মানব পাচার আইনটিকে সংশোধন করার জন্য। সেই জন্য আমি বাইরের পক্ষ থেকে তাদেরকে আমি ধন্যবাদ জানাই। একটি বিজনেসকে টিকিয়ে রাখতে হলে আজকে দেখেন এই সেক্টরটাই আমাদের ইকোনমিতে ব্লাড ইনজেক্ট করতেছে। রক্ত সঞ্চালন যে হচ্ছে আজকে কিন্তু এই সেক্টর থেকেই মূলত। এই করোনাকালীন সময় যেখানে পৃথিবীর বহু দেশের অর্থনীতি মুখ থুবড়ে পড়েছে, কিন্তু বাংলাদেশের অর্থনীতি মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে, তার সুযোগ্য নেতৃত্বে এবং তার সঠিক সিদ্ধান্তে এবং প্রবাসীদের এই রেমিটেন্স পাঠানোর কারণে অর্থনীতি কিন্তু আমরা আজকে মোটামুটি একটা ভালো অবস্থানে আমরা আছি। আমি এখানে আজকে যে আমাদের প্রতিপাদ্য বিষয় যে মুজিব বশির অবদান, দক্ষ হয়ে বিদেশ যান, সেই দক্ষতা আমাদেরকে অর্জন করতে হবে। দক্ষতার জন্য মাননীয় প্রধানমন্ত্রী NSDA ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি
যে তৈরি করেছেন মাননীয় প্রধানমন্ত্রী নিজেই সেটা উনি চেয়ারপারসন, এবং এই সেক্টরকে উনি অতি গুরুত্ব দিয়ে তিনি কিন্তু একটা স্টিয়ারিং কমিটি, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্টিয়ারিং কমিটি করেছেন, যার চেয়ারপারসন মাননীয় প্রধানমন্ত্রী নিজে। কাজে আমাদেরকে বুঝতে হবে যে এই সেক্টরের গুরুত্বটা কত বেশি আমাদের অর্থনীতিতে। এখানে আমি মনে করি প্রবাসী আমাদের যে ভাই বোন তাদের যেমন সিকিউরিটি, সেফটি সিকিউরিটি দরকার, এখানে কিন্তু যে রিক্রুটিং এজেন্সির মালিক তাদের কিন্তু সিকিউরিটিটা এনশিওর করা দরকার, তারা যেন নিরাপদে নির্বিঘ্নে বিজনেসটা করতে পারে। এই সেক্টরে এখন এমন একটা অবস্থা যে অনেকের অফিস বন্ধ হয়ে গেছে, 10 মাস যাবত কাজ বন্ধ, এখানে কার কোনো ব্যাংক ঋণ নাই। আমাদের জামানতের টাকা থেকে অর্ধেক মাননীয় মন্ত্রী মহোদয়, সচিব মহোদয়কে রিকোয়েস্ট করে ওনারা দিয়েছেন জামানতের টাকা অর্ধেক লোন হিসাবে। তাহলে ভবিষ্যৎটা কি হবে? এখন রিনিউ করতে পারতেছে না, এমন একটা অবস্থার মধ্যে এই সেক্টরটা পড়ে গেছে। এখানে একটা অনুদান নাই, কোনো প্রণোদনা নাই, কারো কোনো একটা ব্যাংক ঋণও এখানে নেই। যারা ঋণ খেলাপি হয়েছে তাদের সাথে যদি এই সেক্টরকে তুলনা করা হয় তাহলে দেখা যাবে যে এই সেক্টরে 1 টাকা ঋণ নাই, অথচ রেমিটেন্স কিন্তু 19 বিলিয়ন 20 বিলিয়ন ডলার এখানে আমরা দিয়ে যাচ্ছি। এখানে আমি মাননীয় মন্ত্রী মহোদয় আছেন, আমি একটু সংক্ষেপই করব যে আজকে এই যে করোনাকালীন সময় দেখেন কি অমানবিক অবস্থা, যে আমাদের বিমান ন্যাশনাল ক্যারিয়ার সেও ভাড়া বাড়িয়ে দিছে। তাহলে মাইগ্রেশন কস্ট কমবে কোথার থেকে? কিভাবে কর্মীরা অল্প বেতনে সেখানে বিদেশে অল্প ভাড়ায় যেতে পারবে? মাননীয় মন্ত্রী মহোদয় এই ব্যাপারে উদ্যোগ নিয়েছেন। মাননীয় মন্ত্রী মহোদয় আরেকটা বিষয় উদ্যোগ নিয়েছেন যে যারা করোনা টেস্ট করবে বিদেশ যাবে তাদের হলো 1500 টাকা, আর আমরা দেশে টেস্ট করব আমাদের জন্য হলো 300 টাকা। এই ডিসপ্যারিটিটা কেন? যে নাকি টাকা পয়সা জমি জমা বিক্রি করে টাকা পয়সা দিয়ে বিদেশ যাবে তার জন্য 1500 টাকা, আর আমরা যারা বাংলাদেশে থাকবো আমাদের জন্য 300 টাকা। এই ডিসপ্যারিটিটা কেন? এটা আমি বুঝতে পারি না। এটা মাননীয় মন্ত্রী মহোদয় সঠিকভাবে ধরেছেন এবং তিনি এটা উদ্যোগ নিয়েছেন সেটাকে কমানোর জন্য। আমরা এত কিছু করতে পারি, আমরা এই 1500 টাকা এইখানকে আমরা ছাড় দিতে পারি না। আমি মনে করি এটা বিনা পয়সায় করা দরকার। যারা রেমিটেন্স যোদ্ধা, যারা বিদেশ যাচ্ছে, 300 টাকা কিছুই না। আমি মনে করি এটা গভর্নমেন্ট একটু ওয়েভ আপ করে দিতে পারে। আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে এটা আমি অনুরোধ করবো যে আপনি এটা উদ্যোগ নেবেন। আজকে আমাদের মাননীয় প্রবাসী কল্যাণ মন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে আমাদের এই সেক্টরটাকে অতীতের যে কোনো সময়ের সাথে অত্যন্ত ডিসিপ্লিন এখানে তৈরি করতে তিনি সক্ষম হয়েছেন। বাইরাকে তিনি সবসময় পার্টনার হিসেবে নিয়েছেন এবং সেইভাবেই আমরা কাজ করে যাচ্ছি। তারপরেও এই করোনাকালীন সময় যেহেতু বিজনেস টোটালি বন্ধ, যে সমস্যা আছে, আমি মনে করি যে মাননীয় মন্ত্রী মহোদয় এই যে মানব পাচার আইনের এই বিষয়টা আপনারা যে উদ্যোগ নিয়েছেন ধারাগুলি সংশোধন করার জন্য, সেটা যেন অচিরেই বাস্তবায়ন হয়। এই সেক্টরটাকে আরো গুরুত্ব দিয়ে আমরা যেন আমাদের অর্থনীতিকে মজবুত করতে পারি। আর আজকে এই অভিবাসী দিবসে সকল অভিবাসী ভাই বোনদেরকে আমার সালাম জানিয়ে বাইরের পক্ষ থেকে ধন্যবাদ দিয়ে আজকে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য আমি মাননীয় মন্ত্রী সচিব মহোদয়কে ধন্যবাদ দিয়ে সবাইকে আজকে সবার সুস্বাস্থ্য কামনা করে আমি এখানে শেষ করছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ মাননীয় এমপি আপনার অভিজ্ঞতা প্রসূত চমৎকার বক্তব্যের জন্য। সম্মানিত সুধী, আমরা জানি যে কোনো কর্মপরিকল্পনা এবং কর্মসূচির সফলতা বা ব্যর্থতা বহুলাংশে নির্ভর করে তার যথাযথ পরিবীক্ষণ, মূল্যায়ন এবং গঠনমূলক দিক নির্দেশনার উপর। ঠিক তেমনি 9 জন মাননীয় এমপি মহোদয়ের সমন্বয়ে গঠিত প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সুচিন্তিত মতামত, পরামর্শ ও দিক নির্দেশনা এই মন্ত্রণালয়ের উপর অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এবারে মাননীয় এমপি ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, সভাপতি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি মহোদয়কে তার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। মাননীয় এমপি ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আন্তর্জাতিক অভিবাসী দিবস
2020 এই উপলক্ষে আয়োজিত প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় কর্তৃক এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি মাননীয় মন্ত্রী জনাব ইমরান আহমেদ উপস্থিত আমাদের এই অনুষ্ঠানের যে ভার্চুয়াল অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উপস্থিত আমাদের এই মন্ত্রণালয়ের সম্মানিত সচিব ডক্টর সালেহ, উপস্থিত সচিববৃন্দ, মাননীয় সংসদ সদস্যবৃন্দ, উপস্থিত মান্যবর রাষ্ট্রদূত, হাইকমিশনার বৃন্দ, বেসরকারি সংস্থার সম্মানিত কর্মকর্তা বৃন্দ, উপস্থিত সুধীবৃন্দ এবং যারা প্রবাসীরা এখানে আছেন, সকলে আমার সালাম গ্রহণ। আমি প্রথমে স্মরণ করতে চাই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার কারণে আজকে একটা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসাবে আমরা মাথা তুলে দাঁড়াতে পেরেছি। এই বছরের অভিবাসী দিবস উপলক্ষে যেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষে এবারও জাতীয় আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ অভিবাসন দিবসে প্রতিবাদ্য হচ্ছে মুজিব বর্ষের আহ্বান, দক্ষ হয়ে বিদেশ। আমি মনে করি এইটাই আমাদের ভবিষ্যৎ আসলে নির্ধারণ করবে আমরা এই সেক্টরে কি করতে পারি। আমি অভিনন্দন জানাতে চাই আমাদের প্রবাসী শ্রমিক যারা কষ্ট করে এই দেশে তাদের রেমিটেন্স পাঠাচ্ছে। আমি অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাতে চাই এই দেশের উন্নয়নে তাদের অবদানের জন্য। আমি অভিনন্দন জানাতে চাই, কৃতজ্ঞতা জানাতে চাই বাইরের সদস্যবৃন্দ যারা তাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই সেক্টরটা তৈরি করেছে। আজকে বিদেশে প্রায় 1 কোটি উপর প্রবাসীরা আছে, বাঙালি প্রবাসীরা আছে। অনেক দেশে, আমি বলবো বেশিরভাগ দেশেরই এত লোক সংখ্যাও নাই, এত লোক বাইরে কাজ করছে। এবং কিছুক্ষণ আগে মাননীয় মন্ত্রী বলেছেন আমরা 2019-2020-এ $18.8 বিলিয়ন মতো আমরা রেমিটেন্স পেয়েছি। তার সাথে সাথে আমি বলতে চাই, এবং এটা বলতে চাই কারণে কোভিডের প্রেক্ষাপটে আমি বলতে চাই যে এই বছর জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত আমরা ইতিমধ্যে $20 বিলিয়ন অতিক্রম করেছি রেমিটেন্স। আমি এটার জন্য অভিনন্দন জানাতে চাই মন্ত্রণালয়কে, এই জন্য যে মাননীয় মন্ত্রী দায়িত্বভার গ্রহণ করার পরে মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় যে 2% আমরা প্রণোদনা দিয়েছে, তার এটা একটা ফল। এবং আরেকটা ফল হচ্ছে যে আমরা এখন বৈধভাবে দেশে টাকা আনার বন্দোবস্ত করছি। আমি এই কথাটা বলার কারণ হচ্ছে যে কোভিডের মধ্যে
আমাদের যেই প্রবৃদ্ধি হয়েছে এটা চিন্তার বাইরে। এবং আমি মনে করি আমাদের রেমিটেন্স গুলো আনার ব্যাপারে আরো যদি আমরা সিম্পলিফাই করতে পারি এবং আরো কিছু প্রণোদনা যদি আমরা দিতে পারি, তাহলে কিন্তু আমরা খুব সহজে, আমি একটা হিসাব করে দেখেছি, আগামী 10 বছরে আমরা $50 বিলিয়ন নিতে পারব। কেন আমি বলছি এই কথাটা? কেন বলছি এই কারণে যে আজকে দেখেন, বাংলাদেশে 2008 সনে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে তখন বিশ্বমন্দা চলছে। অনেকে মনে করেছিল যে বাংলাদেশেও মন্দা হবে এবং সরকার একটা বিপর্যয়ের সম্মুখীন হবে। কিন্তু আমরা দেখেছি 2008 সনে আমাদের কোনো বিপর্যয় হয় নাই। বিপরীতে আমরা দেখেছি আমাদের দেশ এগিয়ে গেছে এবং ভালো প্রবৃদ্ধি হয়েছে। 6.5-এর উপরে সেই বছর প্রবৃদ্ধি হয়েছে। কেন হয়েছিল? তার একটি প্রধান কারণ ছিল, তখনও মনে করা হয়েছিল যে আমাদের রেমিটেন্স কমে যাবে, কিন্তু রেমিটেন্স কমে নাই। সেই বছরও আমাদের রেমিটেন্সে প্রবৃদ্ধি ছিল। আমরা যেটা দেখছি সেটা হচ্ছে যে আমাদের আজকে গার্মেন্টসের সাথে, আমি নিজেই গার্মেন্টসের সাথে জড়িত আছি, তারপরেও বলছি গার্মেন্টসের সাথে আজকে যদি কম্পেয়ার করেন, ভ্যালুয়েডেশন যদি আমরা দেখি, আজকে আমরা এই সেক্টরে এই প্রবাসীদের যে রেমিটেন্স, সেই সেক্টরে ভ্যালুয়েডেশন ইজ মাচ মোর দেন দ্য ভ্যালুয়েডেশন ইন দ্য গার্মেন্টস। আমরা গার্মেন্টস সেক্টরে কিন্তু অনেক প্রণোদনা দেই, সেই প্রণোদনার আরো, সেই জন্য আমি বলেছি যদি কিছু বাড়াতে পারি তাহলে কিন্তু আমরা এখানে অনেক প্রবৃদ্ধি আমরা এই সেক্টরে পাব। এবং কাজের দিচ্ছে প্রণোদনা, যারা দেশের বাড়ি ছেড়ে, অনেকে দেশে তার ভিটাটা বিক্রি করে, যে সেই দেশে কষ্ট করে আমাদের জন্য অর্জন করে আজকে পাঠাচ্ছে। আজকে গত বছরের কথা ধরেন, 2020 কোভিড, আমরা কোভিডের কথা বলছি, কিন্তু 2020-এ আরো দুটা ঘটনা ঘটেছে। একটা হচ্ছে উত্তরবঙ্গে আমাদের বন্যা হয়েছে এবং দক্ষিণবঙ্গে আমাদের ঘূর্ণিঝড় হয়েছে। এই তিনটা জিনিস কিন্তু একসাথে বাংলাদেশে হয়েছে, যেটা অন্য দেশে হয়নি। আজকে ব্রিটেনের অবস্থা আমরা দেখছি, আজকে ইউনাইটেড স্টেটসের অবস্থা আমরা দেখছি, কিন্তু বাংলাদেশে কেবল কোভিড নয়, কোভিডের সাথে বন্যা এবং ঘূর্ণিঝড় সেগুলো হচ্ছে। তারপরেও বাংলাদেশের প্রবৃদ্ধি আমরা দেখেছি 6.5-এর উপর চলে গেছে এই অবস্থা। এবং জানুয়ারি থেকে ডিসেম্বরে আমাদের রেমিটেন্স এসছে $20 বিলিয়ন উপর। এবং এই জিনিসটাই আমি বারবার করে এই সেক্টরটার কথা বলি এই জন্য যে দিস সেক্টর ইজ দ্য ব্যাকবোন অফ বাংলাদেশ ইকোনমি। আমরা যদি আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের এই সেক্টরে সুন্দরভাবে প্ল্যান করতে হবে। আমাদের এখনই একটা মাস্টার স্টাডি করতে হবে যে আগামী 20 বছর 30 বছরে কোন দেশে কিভাবে আপনার ডিমান্ড কিভাবে বাড়বে, কোন কোন সেক্টরে ডিমান্ড থাকবে, কিরকম ট্রেনিং দরকার, কোন দেশে আমার লোক যাবে, সেই সব ভাষা আমি শেখাতে যদি পারি, আমি আপনাদেরকে বলতে পারি that this alone can sustain Bangladesh because we have the human resources এবং আমাদের লোকজন কিন্তু আমরা অনেকে আমাদের ব্র্যান্ডিং আমরা করতে পারিনি, আমাদের লোকজন কিন্তু ইন জেনারেল খুবই ভালো। আপনি চিন্তা করেন একটা ছোট্ট দেশ, এই ছোট দেশে আমরা ভেজিটেবল উৎপাদনে, তরকারির উৎপাদনে আপনার we have become 3rd or 4th, মাছ উৎপাদনে we have become 4th, একটা ছোট্ট দেশ। সুতরাং আমাদের লোকদের যদি আমরা তাদেরকে ঠিকভাবে ট্রেনিং দিতে পারি, তাদেরকে ঠিকভাবে যদি শিক্ষা দিতে পারি, তারা যখন বিদেশে যাবে, আজকে যে লোক $1 উপার্জন করছে সেই লোক সে $2 থেকে $3 উপার্জন করতে পারবে।
এমনকি অনেক ক্ষেত্রে তার চেয়ে অনেক বেশি করতে হবে। সুতরাং এই সেক্টরটাকে জাস্ট একটা সাইড হিসেবে চিন্তা না করে এটাকে একটা মেইন ফার্স্ট সেক্টর হিসেবে আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে। এবং তার সাথে সাথে একদিকে যেটা বলা হয়েছে এই বছরের জন্য যে প্রতিপাদ্য আমরা বলেছি যে দক্ষতা অর্জন, তার সাথে সাথে আমি বলবো আমাদের যে অভিবাসন সেটাকে আরো সুষ্ঠু করতে হবে, এর খরচ যেটা আছে সেটা কমাতে হবে। সুষ্ঠু করার ব্যাপারে আমি বাইরার এখানে সভাপতি আছেন, তার কাছে অনুরোধ জানাব যে আমাদের যাতে দুর্নীতিমুক্ত হতে পারে। আপনারা অনেক করেছেন, অনেক কিছু বলেছেন এই বাইরা সম্পর্কে বা তাদের সদস্য সম্পর্কে। আছে অনেক দুর্নীতিবাজ এজেন্ট আছে, কিন্তু সেক্টর এজ এ হোল হ্যাজ ওয়ার্ক। 1 কোটি লোক আজকে বিদেশে আছে, এমনি যায় আছে। এর মধ্যে কারাপশন আপনি যদি ধরতে যান, সেখানে এই কারাপশনের একটা কারণ হচ্ছে বিদেশের কারাপশন আমাদের দেশে এসেছে। বিদেশে যদি টাকা দিতে হয় সে টাকা আসবে কোথায়? সুতরাং এগুলোকে নির্মূল করতে হলে আন্তর্জাতিক আমাদের দুইভাবে মুভ করতে হবে। একটা হচ্ছে আন্তর্জাতিক ভাবে মুভ করতে হবে, যেটা মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন। আরেকটা হচ্ছে যে আমাদের নিজেদের যেই সব সমস্যা আছে সেই সমস্যাগুলো সমাধান করতে হবে। একটা কথা আমি বলতে চাই কোভিড এর প্রেক্ষাপটে, যে আগে আমাদের যখন কেউ মারা যেত বিদেশে, সেই ডেড বডিগুলো আমরা বিনা পয়সায় দেশে আনার বন্দোবস্ত করা হতো। সেটা হচ্ছে বিমান বিনা পয়সায় এটা আনতো। এটা আমি জানি না কেন বর্তমানে এটা বন্ধ করা হয়েছে। এটা আমি আশা করব যে আবার এটা যত চালু হয়। এবং আর দ্বিতীয়ত যে আমি শুনেছি, আমি আই এম নট অ্যাবসলিউটলি শিওর, আমি শুনেছি যে বিমানের ভাড়া বাড়ানো হয়েছে। সেই ব্যাপারেও আমার কথা হচ্ছে যে যারা ওয়েজ আর্নার যাচ্ছে তাদের ব্যাপারে আপনি যদি ভাড়া অন্যদের জন্য বাড়ান আমার কোনো আপত্তি নেই, তবে ওয়েজ আর্নার যারা আছে তাদের ব্যাপারে আপনাদের আবার চিন্তা করতে হবে যে এই বাড়তি ভাড়াটা কমানো যায় কিনা, যাতে আগের রেটে আমরা আমাদের যারা বিদেশে যাচ্ছে তাদেরকে পাঠাতে পারি। আরেকটা জিনিস যেটা এনআরবি সিআইপি সভাপতি জনাব মাধব সাহেব এখন উত্থাপন করে গেছেন, সেটা হচ্ছে যে আগে আমাদের এখানে তাদের বন্ডের বিপরীতে সমুন্নত বিনিয়োগের উদ্দেশ্যে 1 কোটি টাকা করা হয়েছে, যেটার আগে কোনো লিমিট ছিল না। তো এইটা করার একটা কারণ আছে, একটা কারণ হতে পারে, সেটা হচ্ছে যে ইন্টারেস্ট রেট যেহেতু হাই, সেই জন্য হয়তো একটা লিমিট করে দেওয়া হয়েছে। কিন্তু আমার কথা হচ্ছে যে এই ঊর্ধ্ব লিমিট দেওয়ার অর্থ হচ্ছে যে যাদের কাছে এই টাকাটা আছে তারা বিদেশে সেটা বিনিয়োগ করবে, আমার দেশে আসবে। আর সেকেন্ড হচ্ছে যে যারা অলরেডি বিনিয়োগ করেছে তারা এই টাকাটা ফেরত নিয়ে যেত, এবং তাতে আমাদের আমি মনে করি এটাতে আমাদের ক্ষতি হবে। যেইটা সরকার চিন্তা করতে পারে, যদি ইন্টারেস্ট রেট এর কারণে অসুবিধা হয়ে থাকে, সেই ইন্টারেস্ট রেটটা কতদূর কমানো যায়, কতটুকু সহনীয় করা যায়, সেইটা চিন্তা করে আমি মনে করি আমাদের এই 1 কোটি টাকার যে আপার লিমিট দেওয়া হয়েছে সেটা আবার চিন্তা করে নতুন ভাবে কিছু করা যায় কিনা সেটা দেখা একান্ত দরকার বলে আমি মনে করি। কারণ আমি যেটা বারবার আমি একটা কথা বলছি যে যত কিছুই বলুন, এই কারণ আরেকটা জিনিস আমরা ভুলে যাই অ্যাবাউট দিস সেক্টর, সেটা হচ্ছে আমরা সাধারণত আমাদের এই সেক্টর সম্বন্ধে যখন কথা বলি তখন রেমিটেন্সের কথা বলি, যে $20 বিলিয়ন আসছে, কিন্তু এইটার যে সোশ্যাল ইম্প্যাক্ট যে কি এটা চিন্তা করা যায়। আজকে আমাদের প্রতি বছর শ্রমবাজারে প্রায় 20 থেকে 25 লক্ষ লোক শ্রমবাজারে প্রতি বছর যোগ দেয়। তার থেকে অন দ্য অ্যাভারেজ লাস্ট ফিউ ইয়ার্স যদি আমরা দেখি, এই কোভিড ইয়ারটা বাদ দিলে অন দ্য অ্যাভারেজ 6 to 7 লাখ আমরা বিদেশে পাঠাচ্ছি।
অর্থাৎ এটা যদি আমরা ধরি তাহলে ইট ইজ 25% to 30% অফ দিস, এই যে নতুন যে শ্রমবাজারে যারা যোগদান করছে তাদের এমপ্লয়মেন্ট আমরা বিদেশে করছি at no cost to us. On the contrary, we are getting an earning. সুতরাং এইটাকে সমন্বিতভাবে চিন্তা করতে হবে এবং দিস ইজ দ্য মেইন থ্রাস্ট সেক্টর ফর বাংলাদেশ। আমি আবার মন্ত্রণালয়কে ধন্যবাদ জানাচ্ছি যে আমাকে সুযোগ দিয়েছে এখানে কিছু কথা বলার জন্য। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালাম। ধন্যবাদ মাননীয় এমপি মহোদয়কে তার বস্তুনিষ্ঠ ও দিক নির্দেশনামূলক বক্তব্যের জন্য। সম্মানিত সুধী, শিশু, কিশোর এবং নতুন প্রজন্মের মাঝে সুষ্ঠু ও নিরাপদ অভিবাসন এবং অভিবাসীদের প্রতি আগ্রহ ও দায়িত্বশীলতার সৃষ্টির উদ্দেশ্যে প্রতি বছরের ন্যায় এবছরেও আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে মন্ত্রণালয়ের পক্ষ হতে বয়সভিত্তিক কয়েকটি বিভাগে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এবারে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় পুরস্কার প্রাপ্তদের হাতে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেবার জন্য আমি মাননীয় মন্ত্রী মহোদয়কে বিনীত অনুরোধ জানাচ্ছি। আমরা একে একে যার নাম বলবো তিনি অনুগ্রহকে মঞ্চে এসে তার পুরস্কারটি নেবেন। উপস্থিত সম্মানিত সকলকে করতালির মাধ্যমে বিজয়ীদের অভিনন্দিত ও উৎসাহিত করবার জন্য অনুরোধ করছি। আমি প্রথমেই রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের নাম ঘোষণা করছি। রচনা প্রতিযোগিতা ক বিভাগ, প্রথম হয়েছেন মোসাম্মদ আয়েশা সুলতানা। মোসাম্মদ আয়েশা সুলতানা এবারে মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছ থেকে তার পুরস্কারটি তুলে নেবেন। এর প্রস্তুত থাকবে মোসাম্মদ উম্মে সুমাইয়া তুবা, দ্বিতীয় হয়েছেন। তৃতীয় হয়েছে মোহাম্মদ নাফিসুল্লাহ। আসুন আমরা করতালির মাধ্যমে বিজয়ীদের অভিনন্দিত উৎসাহিত করি। পুরস্কার নেবেন মোহাম্মদ নাফিসুল্লাহ। এবারে রচনা প্রতিযোগিতা খ বিভাগ, প্রথম হয়েছেন মাহমুদা আক্তার। প্রস্তুত থাকবে মোহাম্মদ মশিউর রহমান। পুরস্কার নিচ্ছে মোহাম্মদ মাহমুদা আক্তার এবং প্রস্তুত থাকবে মোহাম্মদ মশিউর রহমান। এবারে মোহাম্মদ মশিউর রহমান পুরস্কার নেবেন মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছ থেকে। প্রস্তুত থাকবে রায়ান রাফি। রায়ান রাফি পুরস্কার নিচ্ছে মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছ থেকে। রচনা প্রতিযোগিতার গ বিভাগ, প্রথম হয়েছে মোহাম্মদ রাফি হাসান। মোহাম্মদ রাফি হাসান। দ্বিতীয় হয়েছে মোহাম্মদ ফিরোজ আলম। দ্বিতীয় হয়েছে মোহাম্মদ ফিরোজ আলম। তৃতীয় হয়েছে অমৃতা তালুকদার আশা। অমৃতা তালুকদার আশা। আমরা দেখতে পাচ্ছি পুরস্কার প্রাপ্তরা মাননীয় মন্ত্রী মহোদয়ের হাত থেকে তাদের পুরস্কারটি নিতে পেরে তার এবং অনুপ্রাণিত। এবারে আমি চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের নাম ঘোষণা করছি।
প্রথমে পুরস্কার নিতে মঞ্চে যাওয়ার জন্য অনুরোধ করছি চিত্রাঙ্কন প্রতিযোগিতা ক বিভাগ প্রথম স্থান অধিকারী সুপ্রভা গায়েন। সুপ্রভা গায়েন। প্রস্তুত থাকবে দ্বিতীয় স্থান অধিকারী অদিতি মেধা। অদিতি মেধা। এরপর তৃতীয় স্থান অধিকারী সারিনা হামিদ। সারিনা হামিদ। এ পর্যায়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা খ বিভাগ। খ বিভাগে প্রথম স্থান অধিকারী আফ্রিদা ফারহান খানকে মঞ্চে যাওয়ার জন্য অনুরোধ করছি। আফ্রিদা ফারহানা খান। প্রস্তুত থাকবে দ্বিতীয় স্থান অধিকারী ফাতিমা ফারহানা আশকি। মঞ্চে যাওয়ার জন্য অনুরোধ করছি ফাতিমা ফারহানা আশকি। এরপর তৃতীয় স্থান অধিকারী মোসাম্মদ উম্মে সুমাইয়া তুবা। মোসাম্মদ উম্মে সুমাইয়া তুবা। ধন্যবাদ মাননীয় মন্ত্রী মহোদয়কে। ধন্যবাদ মাননীয় মন্ত্রী মহোদয়কে বিজয়ীদের হাতে তাদের পুরস্কার তুলে দিয়ে উৎসাহ দেওয়ার জন্য। শ্রদ্ধেয় সুধী, আপনারা জানেন বাংলাদেশে বৈদেশিক মুদ্রা রিজার্ভের একটি উল্লেখযোগ্য অংশ অনিবাসী বাংলাদেশিদের প্রেরিত অর্থ হতে অর্জিত হয় এবং এই দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় যার ভূমিকা অপরিসীম। দেশের অর্থনীতিতে অনিবাসী বাংলাদেশিদের এই গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ প্রতি বছর 3টি ক্যাটাগরিতে সিআইপি এনআরবি নির্বাচন করা হয়। 2018 সালের জন্য 10টি দেশ হতে মোট 38 জন অনিবাসী বাংলাদেশি সিআইপি এনআরবি হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর সানুগ্রহ অনুমোদন সাপেক্ষে নির্বাচিত হয়েছেন। তন্মধ্যে বাংলাদেশে বৈধ চ্যানেলে সর্বাধিক বৈদেশিক মুদ্রা প্রেরণকারী অনিবাসী বাংলাদেশি ক্যাটাগরিতে মোট 30 জন, বাংলাদেশের শিল্পক্ষেত্রে সরাসরি বিনিয়োগকারী অনিবাসী বাংলাদেশি ক্যাটাগরিতে 1 জন এবং বিদেশে বাংলাদেশি পণ্যের আমদানিকারক অনিবাসী বাংলাদেশি ক্যাটাগরিতে মোট 7 জন। আপনারা জেনে খুশি হবেন শুধুমাত্র সংযুক্ত আরব আমিরাত হতেই মোট 19 জন সিআইপি নির্বাচিত হয়েছে। মন্ত্রণালয়ের পক্ষ হতে 2018 সালের জন্য নির্বাচিত সকল সম্মানিত সিআইপিগণকে আন্তরিক অভিনন্দন। আনন্দের সাথে জানাচ্ছি আমাদের মাঝে 2017 সালে নির্বাচিত সম্মানিত সিআইপি এনআরবিগণ আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত আছেন। এবারে 2018 সালের জন্য নির্বাচিত সিআইপি এনআরবিগণকে তাদের সিআইপি কার্ড ও সম্মাননা হিসেবে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদানের জন্য মাননীয় মন্ত্রী মহোদয়কে বিনীত অনুরোধ জানাচ্ছি। আমরা গেজেট অনুযায়ী সম্মানিত সিআইপিগণকে এক এক করে আমন্ত্রণ জানাবো। অনুগ্রহ করে তিনি অথবা তার মনোনীত প্রতিনিধি এসে মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছ থেকে সিআইপি কার্ড, ক্রেস্ট ও সার্টিফিকেট গ্রহণ করবেন। প্রথমে জনাব মোহাম্মদ অলিউর রহমান, সংযুক্ত আরব আমিরাত প্রবাসী, ওনার পক্ষে সম্মাননা গ্রহণ করবেন মিসেস বাইজুন এন চৌধুরী। মিসেস বাইজুন এন চৌধুরী একই সাথে জনাব মোহাম্মদ মাহতাবুর রহমান, সিআইপি এনআরবি, ওনার সহধর্মিণী। এরপর প্রস্তুত থাকবেন জনাব মোহাম্মদ তৌহিদুল আলম, তিনি সালতানাত অব ওমানের প্রবাসী। মোহাম্মদ এরপর আসবেন জনাব মোহাম্মদ তৌহিদুল আলম,
সালতানাত অফ ওমান প্রবাসী। প্রস্তুত থাকবেন জনাব মোহাম্মদ মাহবুব আলম, সংযুক্ত আরব আমিরাত প্রবাসী জনাব মোহাম্মদ মাহবুব আলম। সবাইকে, সম্মানিত সিআইপিগণকে অনুরোধ করছি আপনারা একটু প্রস্তুত থাকবেন। এরপর আসবেন জনাব মোহাম্মদ জাকির হোসেন, তিনি কুয়েত প্রবাসী। জনাব মোহাম্মদ জাকির হোসেনের পক্ষে তার ছেলে সাখাওয়াত হোসেন সম্মাননা গ্রহণ করবেন। জনাব মোহাম্মদ এমাদুর রহমান, ইউএই প্রবাসী। এরপর আসবেন জনাব মোহাম্মদ এমাদুর রহমান। এরপর প্রস্তুত থাকবেন জনাব মোহাম্মদ মনির হোসেন, সংযুক্ত আরব আমিরাত প্রবাসী। জনাব মোহাম্মদ মনির হোসেন, আরব আমিরাত প্রবাসী। প্রস্তুত থাকবেন জনাব রিপন দত্ত, সংযুক্ত আরব আমিরাত প্রবাসী জনাব রিপন দত্ত। সম্মানিত সিআইপিগণ, আপনারা অনুগ্রহ করে যারা সম্মাননা গ্রহণ করছেন তারা মঞ্চের পিছনে অবস্থান করবেন। আপনাদের সম্মাননা ড্রেস এবং সার্টিফিকেট নেবার পর মঞ্চের পিছনে অবস্থান করবেন। এরপরে ফটো সেশন আছে। জনাব মোহাম্মদ মনির হোসেন, সংযুক্ত আরব আমিরাত প্রবাসী জনাব মোহাম্মদ মনির হোসেন। প্রস্তুত থাকবেন জনাব রিপন দত্ত, সংযুক্ত আরব আমিরাত প্রবাসী। প্রস্তুত থাকবেন মিসেস নিগার সুলতানা, সংযুক্ত আরব আমিরাত প্রবাসী। দুইটার আগে বেরোতে পারবো না। মিসেস নিগার সুলতানা। সম্মানিত সিআইপিগণকে যারা ক্রেস্ট এবং সম্মাননা গ্রহণ করছেন বিনীত অনুরোধ করছি তারা মঞ্চের পিছনে অবস্থান করবেন, কারণ এরপর ফটো সেশন হবে। আসছেন মিসেস নিগার সুলতানা, তিনি সংযুক্ত আরব আমিরাত প্রবাসী। এরপর আসবেন জনাব এস এম ইউসুফ, সংযুক্ত আরব আমিরাত প্রবাসী। জনাব এস এম ইউসুফ। প্রস্তুত থাকবেন সংযুক্ত আরব আমিরাত প্রবাসী জনাব আবুল কালাম। জনাব এস এম ইউসুফ, সংযুক্ত আরব আমিরাত প্রবাসী। জনাব আবুল কালাম, সংযুক্ত আরব আমিরাত প্রবাসী জনাব আবুল কালাম। এরপর প্রস্তুত থাকবেন জনাব মোস্তফা কামাল এর প্রতিনিধি জনাব মুক্তার আহমেদ, তার ছেলে। জনাব মোহাম্মদ নূর খান। জনাব মোহাম্মদ নূর খান, সংযুক্ত আরব আমিরাত প্রবাসী জনাব মোহাম্মদ নূর খান। জাপান প্রবাসী কাজী সারওয়ার হাবিব। জনাব মোহাম্মদ সাইদুর রহমান, সংযুক্ত আরব আমিরাত প্রবাসী। জনাব মোহাম্মদ আদনান ইমাম, যুক্তরাজ্য প্রবাসী জনাব মোহাম্মদ আদনান ইমামের পক্ষে তার ক্রেস্ট গ্রহণ করবেন আতাউর রহমান। জনাব শায়ান জুবায়ের, যুক্তরাজ্য প্রবাসী, এর পক্ষে তার সম্মাননা গ্রহণ করবেন জনাব জহিরুল ইসলাম। জনাব মোহাম্মদ আক্কাস মিয়ার পক্ষে তার সম্মাননা গ্রহণ করবেন নুরুল হক, তিনি সৌদি আরব প্রবাসী।
জনাব মোহাম্মদ আক্কাস মিয়ার পক্ষে জনাব নুরুল হক সম্মাননা গ্রহণ করবেন। ওমান প্রবাসী জনাব মোহাম্মদ মোসাদ্দিক চৌধুরী। এরপর আসবেন ওমান প্রবাসী জনাব মোহাম্মদ মোসাদ্দিক চৌধুরী। আসবেন সংযুক্ত আরব আমিরাত প্রবাসী জনাব ফখরুল ইসলামের পক্ষে জনাব রবিউল হোসেন। প্রস্তুত থাকবেন জনাব এস এম পারভেজ কামাল, রাশিয়া প্রবাসী। জনাব পারভেজ কামাল, রাশিয়া প্রবাসী। জনাব নুরুল ইসলাম, সংযুক্ত আরব আমিরাত প্রবাসী। ওমান প্রবাসী জনাব মোহাম্মদ ইয়াসিন চৌধুরী। জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ইউএই প্রবাসী। ওমান প্রবাসী জনাব মোহাম্মদ আশরাফুর রহমান। এবারে বিদেশে বাংলাদেশি পণ্যের আমদানিকারক অনিবাসী বাংলাদেশি ক্যাটাগরিতে নির্বাচিত সিআইপি গণের নাম করছি। জনাব কামাল আহমেদ, যুক্তরাজ্য প্রবাসী, তার পক্ষে জনাব মোহাম্মদ ইদ্রিস তার সম্মাননা গ্রহণ করবেন। জনাব মোহাম্মদ সেলিম, সংযুক্ত আরব আমিরাত প্রবাসী। জনাব মোহাম্মদ সোহেল রানা, মালদ্বীপ প্রবাসী। যুক্তরাষ্ট্র প্রবাসী মিসেস মারুফা আহমেদ। জনাব বিলাল আহমেদের পক্ষে তার সম্মাননা গ্রহণ করবেন জনাব মোহাম্মদ জুনায়েদ আহমেদ। এবং সবশেষে জনাব আবুল কাশেম এর পক্ষে তার জনাব আব্দুল রহিম। যুক্তরাজ্য প্রবাসী জনাব আব্দুল রহিম যাবেন। জনাব আবুল কাশেম, কুয়েত প্রবাসী, ওনার পক্ষে সম্মাননা গ্রহণ করবেন ওনার মেয়ে ডাক্তার রিম আবুল কাশেম। সম্মানিত সিআইপি এনআরবিগণকে যারা মঞ্চে অবস্থান করবার জন্য বিনীত অনুরোধ করছি। সম্মানিত সিআইপি এনআরবিগণকে মঞ্চে অবস্থান করবার জন্য বিনীত অনুরোধ করছি। যারা সব পুরস্কার গ্রহণ করেছেন তারা অনুগ্রহ করে মঞ্চের পেছনে অবস্থান করুন। এরপরেই আমরা ফটো সেশনে আছি আমাদের। সম্মানিত সুধী, এই পর্যায়ে সাইদুর রহমানের পক্ষে গ্রহণ করবেন ফটো সেশন। 2018 সালের জন্য সিআইবি 2018 সালের জন্য মোহাম্মদ সাইদুর রহমানের পক্ষে সম্মাননা গ্রহণ করবেন মোহাম্মদ হোসেন, জনাব মোহাম্মদ হোসেন, তার ছেলে জনাব মোহাম্মদ হোসেন।
সম্মানিত সুধী, এবার ফটো সেশন। 2018 সালের জন্য নির্বাচিত সম্মানিত সিআইপি এনআরবিগণকে মঞ্চে গিয়ে মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে ফটো সেশনে অংশগ্রহণের জন্য অনুরোধ করছি। মঞ্চে উপবিষ্ট অন্যান্য অতিথিবৃন্দ অনুগ্রহ করে মঞ্চে অবস্থান করবেন। সম্মানিত উপস্থিতি, এবারে ফটো সেশন মাননীয় মন্ত্রী মহোদয় এবং অভ্যাগত অতিথিবৃন্দের সাথে আজকে সম্মানিত সিআইবি বৃন্দ তারা ফটো সেশন করবেন। ছাত্রছাত্রী এবং অন্যান্য রচনা এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতায় যারা পুরস্কৃত হয়েছেন তারা এর পরবর্তীতে মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে ফটো সেশনে অংশগ্রহণ করবেন। আমি অনুগ্রহ করছি যারা রচনা এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতায় পুরস্কৃত হয়েছেন বিজয়ীরা তারা আপাতত পাশে দাঁড়াতে, পরে তারা ফটো সেশনে অংশগ্রহণ করবেন। আমি বিশেষভাবে অনুরোধ করছি সম্মানিত সিআইপি এনআরবিগণ এবং মাননীয় মন্ত্রী মহোদয় এবং অতিথিবৃন্দের সাথে এবারে ফটো সেশনে অংশগ্রহণ করবে। অন্য যারা আছেন তারা আপাতত একটু ধন্যবাদ সকলকে ফটো সেশনে অংশগ্রহণ করবার জন্য। সকলকে নিজ নিজ আসনে অংশগ্রহণ সকলকে নিজ নিজ আসনে অবস্থান করবার জন্য বিনীত অনুরোধ করছি। সম্মানিত অতিথিবৃন্দ সকলের মনোযোগ আকর্ষণ করছি, আপনারা অনুগ্রহ করে নিজ নিজ আসনে অবস্থান করুন। এরপর মাননীয় সভাপতির বক্তব্য আমরা শুনব। উপস্থিত সম্মানিত সুধী, এবারে সেই ঈপ্সিত ক্ষণ যার জন্য আমরা সকলে অধীর আগ্রহে অপেক্ষা করছি। একজন অভিভাবকের মতন যিনি আমাদের সঠিক নির্দেশনা দিয়েছেন, একজন পিতার মতন সকল পরিস্থিতিতে আগলে রেখেছেন আমাদের, একজন বন্ধুর মতন সব সময় পাশে থেকেছেন তিনি এই মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী। তার কর্মদক্ষতা, সতত ইনোভেটিভ চিন্তা, সূক্ষ্ম পর্যবেক্ষণ এবং সঠিক নির্দেশনা মন্ত্রণালয় ও এর আওতাধীন দপ্তরসমূহে
এনেছেন কর্মচাঞ্চল্য এবং গতিশীলতা। তার দূরদৃষ্টি, কূটনৈতিক প্রজ্ঞা, তড়িৎ সিদ্ধান্ত গ্রহণ এবং ব্যক্তিগত উদ্যোগের কারণে কোভিড-19 বাস্তবতায়ও বিদেশে অবস্থানরত, বিদেশ ফেরত, আটকে পড়া কিংবা বিদেশগামী প্রবাসী কর্মীদের জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা সম্ভব হয়েছে, যা দেশে ও বিদেশে হয়েছে ব্যাপক প্রশংসিত। সম্মানিত সুধী, আপনারা অনুগ্রহ করে নিজ নিজ আসন গ্রহণ করুন। সম্মানিত সুধী, আপনারা অনুগ্রহ করে নিজ নিজ আসন গ্রহণ করুন। সম্মানিত অতিথিবৃন্দ, এখন আমাদের সমাপনী ভাষণ দেবেন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব ইমরান আহমদ। আমি আপনাদেরকে সবিনয়ে রিকোয়েস্ট করছি, আপনারা যার যার আসনে আসন গ্রহণ করুন। এরপরে আপনাদের জন্য আমাদের সামান্য আপ্যায়নের ব্যবস্থা আছে এবং সেটা কিভাবে হবে আমাদের কর্মকর্তারা আপনাদেরকে বলে দেবেন। অনুগ্রহপূর্বক মাননীয় মন্ত্রী তার ভাষণ দেওয়ার জন্য প্রস্তুত। আপনারা যদি অনুগ্রহপূর্বক নিজের আসনে বসেন, আমরা মাননীয় মন্ত্রীকে আহ্বান জানাবো তার বক্তৃতা দেওয়ার জন্য। প্লিজ আমাদের ডায়াসের সামনে যারা আছেন, অনুগ্রহপূর্বক আপনাদের নিজেদের আসনে বসুন। এবারে মাননীয় প্রধানমন্ত্রী এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা করবার শপথে অনুপ্রাণিত সেই নিবেদক সেবক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রী জনাব ইমরান আহমেদ এমপি মহোদয়কে আন্তর্জাতিক অভিবাসী দিবস 2020 উদযাপন উপলক্ষে তার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য বিনীত অনুরোধ করছি। সুধীমণ্ডলী, মাননীয় মন্ত্রী জনাব ইমরান আহমেদ এমপি। 2020 সালের আন্তর্জাতিক অভিবাসন দিবস উপলক্ষে আজকের এই আয়োজনের উপস্থিত সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম, হ্যাপি নিউ ইয়ার, গুড মর্নিং, গুড আফটারনুন, সবকিছু। আমি কিন্তু অত্যন্ত সংক্ষেপে দু একটি কথা বলেই আমার বক্তব্য শেষ করব, যেটি আমার সমাপনী বক্তব্য। ইস্যু মূলত হবে এখন পর্যন্ত যে বিভিন্ন বক্তারা যে বক্তব্য রেখেছেন, মূলত আমাদের যে এনআরবি সিআইপি যারা আছেন, ওনার সভাপতি সাহেব যাতে কথা বলেছি, আমি শুধু এখানে একটি কথা বলতে পারি, এইসব বিষয় যদি আমাদের কাছে মন্ত্রণালয় যদি নিয়ে আসা হয়, যেখানে যেখানে সম্ভব, যেটা যেটা আইনের শুদ্ধ যেগুলো হয়, আমরা নিশ্চয়ই ওটা বিবেচনা করব। আর যে কাজ আমাদের হাতে না থাকলে যদি অন্যদিকে যদি পাঠাতে হয়, আমরা নিশ্চয়ই ফরওয়ার্ড করব। এখানে মূলত বন্ডের কথা বলা হয়েছে, কিছু বিশ্লেষণ আমার স্ট্যান্ডিং কমিটির সভাপতি সাহেব উনি কিছু দিয়েছেন। আমি শুধু অতদূরই বলবো, যে কোনো সরকার যখন কোনো একটা সিদ্ধান্ত নেয়, অনেক কিছু হিসাব নিকাশ করেই ক্যালকুলেটেড ওয়েতে সিদ্ধান্ত নেয়। যদি এখানে কোনো স্পেশাল রুলস করার যদি স্কোপ থাকে, নিশ্চয়ই আমরা এটা টেক আপ করবো, যাতে আমরা কিছু আমাদের যারা এখানে বিদেশে যে কি বলে রেমিটেন্স পাঠান, তাদের যে সুবিধা হয়, এই পদক্ষেপ আমরা নেওয়ার চেষ্টা করব। আর যে কয়েকটি কথা আছে, বিমানের কথা আছে, টিকিটের কথা আছে, এই সবগুলি কিন্তু মন্ত্রণালয়ে বসেই আমরা সমাধান করতে পারবো। তাই সেই জন্য আমি এটার উপরে আর কিছু বলবো না, শুধু এক কথাই বলতে চাই, আমাদের রিক্রুটিং এজেন্সি যারা আছেন এখানে, আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী বারবার দু একটি কথার উপরে বেশি গুরুত্ব দিয়েছেন। একটি হলো যে আমাদের শ্রমিক ভাইদের উপরে এই যে খরচের যে বোঝা যেটা পড়ে, এটা যে না হয়। আরেকটি উনি গুরুত্ব দিয়েছেন যে ওনারা দক্ষ হয়ে যে বিদেশ যান।
তো আমরা আমাদের মন্ত্রণালয়ের তরফ থেকে আমি আপনাদেরকে কথা দিতে পারি যে আমরা যা করণীয় আছে ওটা তো এমনি করছি, আর যেখানে দরকার আছে আরো বেশি করব, সো দ্যাট আমার শ্রমিকদের যে কোনো কষ্ট ফেস না করতে হয়। যাই হোক, এই মন্ত্রণালয়ে বর্তমান যে আমরা যে চিন্তা ভাবনা নিয়ে কাজ করছি, আমরা সবাইকে নিয়ে মন্ত্রণালয় ছাড়া যে যারা এনজিও যারা আছেন, যারা অন্যান্য সংগঠন যারা আছেন, অন্যান্য মন্ত্রণালয় যারা আছেন, আমরা কিন্তু সবাইকে নিয়ে এক টিম হিসাবে আমরা কিন্তু কাজ করে যাচ্ছি। কথা একটা মনে রাখতে হবে, আগামীতে যা আমরা এই মহামারীর সময় যে একটি লেসন আমাদের একটা হয়েছে, যে মহামারীর সাথে কিন্তু অর্থনৈতিক মান্দাও চলে আসতেছে। আগামীতে হয়তো গার্মেন্ট থেকে বেশি এই রেমিটেন্স ফ্যাক্টরটা আমাদের ইকোনমিতে একটি বিরাট গুরুত্বপূর্ণ রোল প্লে করবে। কথা অলরেডি বলা হয়েছে যে যা আমাদের ওখান থেকে রেমিটেন্স আসে, আর এই টাকাটা যে আমরা যে গ্রামে গঞ্জে আমাদের যে প্রবাসী ভাইরা আর ওদের পরিবার বর্গ যারা খরচ করেন, এটা কিন্তু বিরাট একটা ওই কি বলে আমাদের ইকোনমির মধ্যে একটা কেমনে বলবো আমি, বিরাট একটা ইকোনমির একটা ওই জোরালো একটা ভূমিকা রাখে। এই সেক্টরটা ডেফিনেটলি একটা অতীতে যা হয়েছে, আমরা তো এই বছর আশা করছি, আমি অর্থ বছরের কথা বলছি, আমাদের সভাপতি সাহেব কিন্তু কি বলে ক্যালেন্ডার ইয়ারের কথা বলেছে। বাস্তবে যেটা গত বছর 6 মাসের তুলনায় জুলাই টু ডিসেম্বর, আমরা কিন্তু এই বছর, গত বছর ছিল জুলাই টু ডিসেম্বর, গত বছর সারা বছরের ছিল $18 বিলিয়ন। আমরা কিন্তু এই 6 মাসে $12 বিলিয়ন অলরেডি অতিক্রম করে ফেলেছি। এখান থেকে আপনারা হিসাব করে নিতে পারেন, আমাদেরকে এই গতিটা ধরে রাখতে হবে। আর এই মন্ত্রণালয়ের উপরে আমরা কিন্তু ফাইন্যান্স মন্ত্রণালয় না, কিন্তু আমাদের উপরে সবচেয়ে বেশি এখন যে বলে যে বোঝা আসতেছে, চাপ আসতেছে। আর আমার সাথে চাপ বা বোঝা, আমি আপনাদেরকে অনুরোধ করব, আমার প্রবাসী ভাইরা যারা আছেন, আমাদের যে বিভিন্ন এনজিও সংগঠন যারা আছেন, যারা যারা আমাদের সাথে জড়িত, আমি অনুরোধ করব কেদার আপনারা আমাদের সাথে শেয়ার করবেন, যাতে আমরা এই বোঝাটা ক্যারি করে নিয়ে যেতে পারি। যাই হোক, রেমিটেন্স ডেফিনেটলি যা রেমিটেন্স আসে, এটা কিন্তু 100% আসে। আমরা গার্মেন্টের যখন কথা বলি, ওরা তো যা ওখান থেকে এলসিতে আসে 75-80% তো আবার ফেরত চলে যায় ওই ব্যাক টু ব্যাক এলসিএ। নেট থাকে কত দূর? আমার বিশ্বাস যে রেমিটেন্স সেক্টরটা নেট যদি আমরা হিসাব করি, সবচেয়ে এগিয়ে যাবে ভেরি সুন। কিন্তু এই এগিয়ে যাওয়ার জন্য আমাদের একটা ভূমিকা থাকতে হবে, আর এই ভূমিকা হলো দক্ষ করে আমরা যে পাঠাই। আমি এখানে বেশ কয়েকজন বড় বড় ওই রিক্রুটিং এজেন্সি হেডদেরকে আমি দেখেছি, নোটিস করেছি। আমি এটাই অনুরোধ করব, আপনারা যোগাযোগ একটা স্থাপন করেন বিএমইটির সাথে, আমাদের বোসেলদের সাথে, এরা মূল দুইটা যেটা আছে, এবং যা কিছু আপনারা বিদেশে পাঠাবেন, দক্ষ যারা রেজিস্টার্ড হবে ডাটাবেসে, আমরা যদি সবকিছু অনলাইন সিস্টেমে যদি করে নিতে পারি, তো আমরা আমাদের কর্মী ভাইদেরকেও বাঁচাতে পারবো। আর আমাদের যারা রিক্রুটিং এজেন্ট যারা আছে, যারা অনেক সময় দালালদের খপ্পর পড়ে, ওনাদেরকেও কিন্তু ব্যবসা করতে হচ্ছে। আমরা যদি ওনাদেরকে সাহায্য করি এই দালালের চক্র থেকে বেরিয়ে আসতে, আমার মনে হয় এটা উইন উইন সিচুয়েশন হবে আমার রিক্রুটিং এজেন্টদের জন্য, আমাদের মন্ত্রণালয়ের জন্য, আমাদের কর্মী ভাইদের জন্য। এটা বলেই আপনাদের সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, আপনারা এখানে উপস্থিত হয়েছেন। ইনশাল্লাহ আরো সুযোগ হবে কথা বলার। আর আমি শুধু আপনাদেরকে এটাই অনুরোধ করব, যখনই আপনাদের মাথায় যদি কোনো এই শ্রম বাজার নিয়ে যদি কোনো বুদ্ধি আপনাদের মাথায় আসে বা কোনো থট যদি আসে,
মেহরবানি করে একটা চিট লিখে আমাদের মন্ত্রণালয়কে, হয়তো আমাকে নাহলে আমাদের সেক্রেটারিকে একটু জানিয়ে দিলে আমি আপনাদের কাছে গ্রেটফুল থাকবো। আপনাদের সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী। ধন্যবাদ মাননীয় মন্ত্রী আপনার বস্তুনিষ্ঠ ও দিক নির্দেশনামূলক বক্তব্যের জন্য। আমরা অনুপ্রাণিত, নতুন বছরের শুরুতেই আমরা নতুনভাবে আপনার নির্দেশনা অনুযায়ী স্ব দায়িত্ব আরো সুচারুরূপে পালনের মাধ্যমে আপনার এবং মন্ত্রণালয়ের মর্যাদা ও সমুন্নত রাখার প্রতিজ্ঞা করছি। সম্মানিত সুধী, স্বাস্থ্যবিধিগত কারণে আমরা সিনিয়র কর্মকর্তাবৃন্দ, সচিব মহোদয়গণ, সংসদ সদস্যবৃন্দ আমরা একটু 2-3 মিনিট পরে গেটের দিকে বের হব। পিছন দিকে যারা আছেন দয়া করে আপনারা আমাদের অনুষ্ঠানের বের হওয়ার গেটটিতে খাবারের ব্যবস্থা আছে, দয়া করে এটি আপনারা গ্রহণ করবেন। যারা পুরস্কার নিয়েছেন আপনারা এখন আস্তে আস্তে যেতে পারেন। আর সিনিয়র কর্মকর্তাবৃন্দ স্বাস্থ্যগত কারণে আপনারা কিছুক্ষণ অপেক্ষা করুন এবং আপনার ডান দিক দিয়ে কার্নিভাল গেটের দিক দিয়ে, পূর্ব দিকের গেট দিয়ে মন্ত্রী মহোদয় এবং সচিব মহোদয়কে সাথে একটু দয়া করে যাবেন। স্যার ডান দিক দিয়ে যাবেন, ডান দিক দিয়ে। সিআইপি বৃন্দ সচিব মহোদয়কে একটু অনুসরণ করুন। সিআইপি বৃন্দ, বাইরের কর্মকর্তা বৃন্দ, সিআইপি ধীরে ধীরে আমরা পূর্ব গেট দিয়ে যেন সম্মুখে পূর্ব দিকে যাই কার্নিভাল হবে। বাইরের সভাপতি মহোদয় আপনি ডান দিকে সচিব মহোদয়কে অনুসরণ করুন। আর আমাদের এক্সিট গেটে খাবারের ব্যবস্থা আছে, দয়া করে আপনারা। আর আজকের এই আনন্দপূর্ণ অনুষ্ঠানটি আপনাদের সকলের উপস্থিতিতে সফল হয়েছে, আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আপনাদের সাথে আমাদের বারবার দেখা হবে, প্রতিটি কর্মে আপনারা আমাদের সঙ্গে থাকবেন, আমরাও আপনাদের সাথে থাকব। আজকের অনুষ্ঠানের এখানেই সমাপ্তি ঘোষণা করা হচ্ছে। সকলে ভালো থাকুন, অনেক ভালো থাকুন। সারওয়ার হাবিব সচিব মহোদয় ডাইনে চলে গেছেন, ফলো করুন। আর বাকি মেহমানগণ গেটের দিকে যাবেন, মেন গেট দিয়ে আপনাদের এক্সিট হল দিয়ে যাবেন। কার্নিভাল হলে গিয়ে সিআইপি মাধব ভাই, মন্ত্রী মহোদয় ডাইনে চলে গেছেন তো। বিশ্ববাজারে দক্ষতা ডান দিকে, ডান দিকে, ডান দিকে, এদিকে, এদিকে।